বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব এক এমন ভয়ঙ্কর সত্য যা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে। ভাবুন তো, একটি সাধারণ রেস্টুরেন্ট যেখানে গরুর মাংস বলে কম দামে খাবার বিক্রি হচ্ছিল, কিন্তু যখন এর পেছনের রহস্য ফাঁস হলো তখন সবাই হতবাক। গ্রাহকদের খাওয়ানো হচ্ছিল মানুষের হাড়গোড় আর মাংসের টুকরো। কিন্তু আসল ধাক্কাটা এলো পরে, যখন দোকানদার মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ, আর ভেতর পেকে যা বেরিয়ে এলো সেটা জানলে আপনার গা শিউরে উঠবে। এই শিহরণ জাগানো ঘটনাটা পুরোটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি অবাক করে তবে একটি লাইক দিন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ আজকের গল্প আপনার কল্পনারও বাইরে। চলুন শুরু করি। বন্ধুরা, পাকিস্তানের পাঞ্জাবের ফয়সালাবাদের এক সরু গলির শেষ মাথায় ছিল মমতাজ বেগমের কুফতা হাউস। টিনের ছাউনি, পুরনো কাঠের সাইনবোর্ড, আলোকিত কিছুই নয়, তবুও দোকানটা কখনো ফাঁকা থাকত না। বড় হাড়িতে ফুটতে থাকা ঝোলের ধোঁয়া আর গরুর কোফতার গন্ধ যেন পথচারীদের টেনে আনত। কেউ ক্ষুধা মেটাতে, কেউ বা আড্ডা দিতে, সবাই কোনো না কোনোভাবে এখানে এসে থামত। মমতাজ বেগম প্রায় 50-এর এক হাসিমুখী নারী, এই দোকানের মালিক। কাঁধে সবসময় একটি পাতলা ওড়না, মুখে নরম স্বর। ক্লান্ত হলেও অতিথির সামনে ক্লান্তি দেখাতেন না। পাশে থাকে তার একমাত্র ছেলে, 14 বছরের আরমান। ছেলেটা টেবিল মুছে পানি ঢেলে গ্রাহকদের হাসি মুখে জি ভাই বলেই দৌড়ায়। দোকানে নিয়মিত ক্রেতাদের মধ্যে আছেন রিকশাওয়ালা বাবর চাচা আর পাশের গলির সবজিওয়ালা রুকসানা আপা। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আসে কয়েকজন কলেজ পড়ুয়াও। সবাই বলে মমতাজ আপার কোফতার টেক্সচার আলাদা, ঝোলে যেন একটা আলাদা ঘাড় আছে। কেউ কেউ মজা করে জিজ্ঞেস করে, গোপন রেসিপি কি? মমতাজ বেগম হাসতেন, রহস্য একটাই, ভালোবাসা দিয়ে রান্না। তবু ভেতরে ভেতরে তার একটা অস্বস্তি ছিল। কিছুদিন হলো কম দামে মাংস দিচ্ছে এক সরবরাহকারী জাবাদ। লোকটা সাদামাটা। প্রতি 2-3 দিন পর ভোরে কালো পলিথিনের বস্তা নিয়ে এসে দেয়, বাজারের দামের চেয়ে অনেক কম। করোনা পরবর্তী সময়ে গরুর মাংসের দাম চড়েছে। এই কম দাম না হলে তার দোকান টিকে থাকাই কঠিন। কিন্তু কখনো কখনো বস্তা খোলার সময় একটা অদ্ভুত কাঁচা গন্ধ নাকে লাগে। রাধা হলে মশলার ঘ্রাণে মিলিয়ে যায়, তবু মনটা কেমন করে ওঠে। সেই সন্ধেতেই ঘটল প্রথম অস্বস্তিকর ঘটনা। গলির এক কোণে বসে পড়ল নতুন এক গ্রাহক, বিলাল। পাশের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। সে নাকি কেবল রাস্তা দিয়ে যাচ্ছিল, ঝোলির গন্ধে পা থেমে যায়। কোনার টেবিলে বসে একটা কোফতার প্লেট নিল। প্রথম চুমুকেই তার ভুরু কুঁচকে গেল। স্বাদ ভালো, কিন্তু টেক্সচারটা যেন অস্বাভাবিকভাবে গুচ্ছানো, একটু বেশি টাইট। মমতাজ বেগম এগিয়ে এসে হাসে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে বেটা? বিলাল ভদ্রভাবে বলল, ভালোই, তবে একটু আলাদা মনে হচ্ছে। মমতাজ হাসলেন, রান্নার হাত আলাদা হলে স্বাদও আলাদা হয়। কিন্তু দ্বিতীয় কামড়ে বিলালের দাঁতে ঠেকে শক্ত কিছু। সে থমকে গেল। ভেবেছিল কার্টিলেজ, কোনো কঠিন টুকরো। জিভে ঘুরিয়ে দেখতেই বোঝা গেল জিনিসটা তীক্ষ্ণ আর পাতলা। সাবধানে আঙুলে টেনে বের করল। ফ্যাকাশে ধূসর বাঁকানো একটা ক্ষুদ্র টুকরো, যেন মানুষের নখের অংশ। দেহে কাটা দিল। চারপাশের কথাবার্তা, ঝোলের গন্ধ, সব মিলিয়ে যেন মুহূর্তে নিস্তব্ধ। মমতাজ বেগম উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কোনো সমস্যা? বিলাল দ্রুত টিস্যুতে জিনিসটা মুড়ে পকেটে ঢুকিয়ে ফেলল। বলল, না না, মরিচটা একটু বেশি হয়ে গেছে, পানি দেবেন? মমতাজ চাং করে তাকালেও সন্দেহ না বাড়িয়ে পানি দিয়ে চলে গেলেন। বিলাল বিল মিটিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। হোস্টেলে ফিরেই টেবিল ল্যাম্পের নরম আলোয় টিস্যু খুলল। টুকরোটা আবার স্পষ্ট। এটা হাড় নয়, চামড়া নয়, নখ। গলার ভেতরটা শুকিয়ে এলো। সে তড়িঘড়ি ফোন দিল তার পরিচিত দুহা। শেষ বৎসরের MBBS ছাত্রী, পাঞ্জাব মেডিকেল কলেজে পড়ে। ধোয়া টুকরোটা দেখে গম্ভীর হল। চোখে দেখে শতভাগ বলা যায় না, কিন্তু গঠনটা মানুষের নখের মতোই। চাইলে কাল সকালে ছোট্ট একটা ফরেন্সিক ল্যাবে দিয়ে পরীক্ষা করিয়ে দিতে পারি। রাতটা বিলাল আর ঘুমোতে পারল না। জানালার বাইরে ফয়সালাবাদের পথে এখনও হর্ন বাজে, দোকান বন্ধের আওয়াজ আসে। মাথায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে, যদি সত্যি এটা মানুষের নখ হয়, কোফতা এটা কিভাবে এলো? ওদিকে দোকান বন্ধ করে ঘরে ফিরে আরমান ধীরে ধীরে বলল, আমি জাওয়াদের মাংসে মাঝে মাঝে গন্ধটা অন্যরকম লাগে। মমতাজ মৃদু হাসে, মাথায় হাত বুলিয়ে দিলেন, দিনকাল খারাপ বেটা, কম দামে না কিনলে দোকানটা চলবে কি করে?
আল্লাহ ভরসা। কিন্তু দরজার চৌকাঠে দাগিয়ে থাকা মেইলি দৃঢ়তার গভীরেও সে টের পেল মনের ভিতরে সন্দেহটা আজ বেশি জেদি। ভোর নামল ধূসর কুয়াশায়। বিলাল নখের টুকরোটা সিল করা ছোট্ট খামে নিয়ে দুয়ার সঙ্গে ল্যাবে গেল। টেকনিশিয়ান সাবধানে স্যাম্পল নিল, রিসিপ্ট তুলে দিল। রিপোর্ট দুপুরের দিকে। বিলাল ছায়া সঙ্গীর মতো অস্থিরতা নিয়ে বেরিয়ে এলো। দূরের আজানের সুর কানে বাজতে বাজতে তার মনে একটাই সিদ্ধান্ত পোক্ত হাম, ফল যাই আসুক সত্যিটা জানাতেই হবে। সন্ধ্যার দিকে দোকানে আবার ভিড়, কিন্তু আজ মুমতাজ বেগমের হাত একটু কাঁপে। ঝোল নামাতে গিয়ে ঢাকনায় ঠুক্কর লাগে। গলির বাতাসেও গুঞ্জন কিছুটা, যে শুনেছ এই দোকানের কোফতায় নাকি আলাদা ঘ্রাণ। রুকসানা আপা হেসে উড়িয়ে দেন। বাবর চাচা বলেন, স্বাদ ভালো হলেই হলো। কেবল আরমান কোনায় দাঁড়িয়ে দেখে যে তার আম্মির চোখে আর চিরচেনা নিশ্চিন্তি নেই। অন্য প্রান্তে বিলার এক কাপ কালচে চা হাতে বসে আছে। ধোয়ার ফোনে ছোট্ট বার্তা আসে, প্রাইমা ফাসি ইন্ডিকেশন হিউম্যান নেইল, ডিটেল রিপোর্ট তৈরি হচ্ছে। পরের লাইনটা পড়েই দাঁড়িয়ে যায়। পুলিশকে জানাতে হবে, দেরি করো না, রাত নেমে আসে। ফয়সালাবাদের সেই সরু গুঁড়িতে ধোঁয়া উঠছে, হাড়িতে ঝোল ফুটছে, গ্রাহকের হাসি কথা সবই আগের মতোই, তবু কোথাও এক অদৃশ্য অন্ধকার ঘনীভূত হচ্ছে। বিলাল টুকে রাখে থানার ঠিকানা। দরজার কপার টেনে বেরোতে বেরোতে তার মনে হয়, এই গলির কোপ্তা হয়তো শুধু স্বাদের গল্প নয়, হয়তো এটাই এক ভয়ঙ্কর অপরাধের দরজা। দুপুর গড়িয়ে বিকেল। বিলাল ছোট খামে সিল করা টুকরোটা নিয়ে গেল ফয়সালাবাদের নিকটস্থ থানায়। ডিউটি অফিসারের সামনে বসে সব বলল, কোথায় খেয়েছে, কি পেয়েছে, চিকিৎসা শিক্ষার্থীর দেওয়ার প্রাথমিক মতামত কি। খামটা টিডিলে রেখে অফিসার গম্ভীর গলায় বললেন, এটা গুরুতর অভিযোগ, ডিএসপি আরিফ মালিককে জানাচ্ছি। ডিএসপি আরিফ মালিক কড়া শাসন আর নিরপেক্ষতার জন্য পরিচিত। কিছুক্ষণের মধ্যেই হাজির হলেন। লম্বা দেহ, কপালে হালকা ভাঁজ, চোখে তীক্ষ্ণ তাকানো। তিনি খামটা হাতে নিয়ে ধীরস্তরে বললেন, প্রাথমিক রিপোর্ট আমরা ফরেনসিক ল্যাবে পাঠাচ্ছি। তার আগেই লোকেশনটা সিল করতে হবে, যাতে প্রমাণ নষ্ট না হয়। বিলাল মাথা নাড়ল। সে জানে এখন থেকে ঘটনাটা তার হাত ছেড়েও বড় হবে। সন্ধ্যা নামার একটু আগে মমতাজ বেগমের কোপ্তা হাউসের সামনে থামল পুলিশের জিপ। গলির মানুষজন জানালার ফাঁক দিয়ে উকি দিল। আরমান তখন টেবিল গুছোচ্ছিল। মমতাজ বেগম হাড়িতে ঝোল নামাচ্ছিলেন। চারজন কনস্টেবল ভিতরে ঢুকে দাঁড়াতেই ডিএসপি আরিফ ভদ্রস্বরে বললেন, ভয় পাবেন নাম না, কিছু নমুনা পরীক্ষা করতে হবে, রান্নাঘর স্টোররুম সব দেখতে হবে। মমতাজ বেগমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সব, আমরা তো সৎভাবে ব্যবসা করি। জানি, আরিফ শান্ত কণ্ঠে বললেন, এই জন্যই বলছি, যদি কিছুই না থাকে আপনাদের নাম পরিষ্কার হয়ে যাবে। রান্নাঘরের বড় হাঁড়ি, ঝোল, কাঁচা মাংস, এমনকি সকালে যাবাজে কালো পলিথিনের বস্তা দিয়ে গেছে, সবকিছুর নমুনা আলাদা সিল প্যাকেটে ভরা হলো। ক্যামেরা ফোন বের করে কেউ ভিডিও করতে চাইলে কনস্টেবলরা সরিয়ে দিল। দোকানের দরজায় হলুদ সিল তদন্তাধীন টাঙানো হলো। গলিতে কানা ঘুষে ছড়ালো, শুনেছ নাকি মাংসের সমস্যা, কারো শ্বাসরোধ হয়ে এলো, আমরা তো গাতকালি খেয়েছি। আরমান ঠোঁট কামড়ে ভেতরটা শক্ত করে ধরল। তার মনে শুধু একটাই কথা, আম্মি কিছু ভুল করেননি। রাতে থানায় বসে জবানবন্দি দিলেন মমতাজ বেগম। সাবকে 1 মাস হলো জাওয়াদ নামের এক ছেলের কাছ থেকে কম দামে মাংস নেই, বাজার দরের চেয়ে অনেক কম, না নিলে দোকানটা টিকত না। মাঝে মাঝে বস্তা খোলার সময় অদ্ভুত কাঁচা গন্ধ পেতাম, রাধা হলে মশলার ঘ্রাণে মিলিয়ে যেত, তবু মনটা কেমন করে উঠত। আরিফ মালিক নোটবুকে লিখতে লিখতে মাথা তুললেন। জাওয়াদের চেহারা, হাইট, চলাফেরা সব বলবেন কখন আসে। একা আসে বেশিরভাগ, ভোরে আসে। কালো পলিথিনের মাংস, কখনো মোটরসাইকেল। একবার দেখেছি গাড়ি পাশি শহরের বাইরে, নম্বর প্লেট, আর গাড়ির ভিতরে একটা তীব্র ফরমালিনের মতো গন্ধ। আরিফের চোখে ঝিলিক খেল। তিনি কনস্টেবলকে বললেন, জাওয়াদের স্কেচ বানাও, আশেপাশে সিসিটিভি ফুটেজ, টোল প্লাজা ডেটাবেস সব টেনে আনো। পরের দিন সকালে ফরেনসিক থেকে ফোন এলো।
আর এই ভ্রুকুচকে রিপোর্ট পড়লেন। নমুনাগুলোর কিছুতে মানব উৎপত্তির টিস্যু চিহ্ন পাওয়া গেছে। বুকের ভিতরটা ঠক করে উঠল। তিনি জানেন এই খবর বাইরে গেলে আগুনের মতো ছড়াবে। তবু আইন অনুযায়ী মিডিয়া ব্রিফিং দিতে হলো। কিছু নমুনায় অনিয়মের প্রাথমিক ইঙ্গিত আছে, তদন্ত চলছে। কেউ হাতে আইন তুলে নেবেন না। কিন্তু মিডিয়া শিরোনাম বানানো, ফয়সালাবাদে কোফতায় মানব টিস্যু সন্দেহ। গলি মহলায় হইচই পড়ে গেল। দোকানের সামনে সিল দেখে কেউ থুথু ফেলল, কেউ গালি দিল। স্কুল থেকে ফেরার পথে আরমান শুনল, ওই যে মানুষ কোফতাওয়ালার ছেলে। বুকের ভিতরে আগুন ধুকতে লাগল। বাড়ি ফিরে এসে চুপচাপ মেঝেতে বসে রইল মমতাজ বেগম। মাথায় হাত রেখে ফিসফিস করলেন, সাব, আমাদের ইজ্জত ফিরিয়ে দাও। এদিকে জাবাত শহরের এক জরাজীর্ণ বাড়িতে কুকড়ে বসে টিভি দেখছিল। ঠোঁটের এসে ফিসফিস করল, চমৎকার, পুলিশ এখন ওই মহিলাকে নিয়ে ব্যস্ত। ঠিক তখনই দরজায় ঠকঠক শব্দ ঢুকল। এক পেশাগহল লোক দুচোখে বরফের মতো শীতলতা নিচু স্বরে বলল, তুমি খুব ঢিলে ঢালা কাজ করেছ। জাবাত শহর গরম হয়ে গেছে। যারা তোমাকে টাকা দেয় তারা চায় কোনো প্রমাণ যেন না থাকে। যা ওদের গলার স্বর শুকিয়ে গেল। লোকটা টেবিলে একটা খাম রাখল। ভিতরে ছিল গাড়ির একটি চাবি আর একটা কাগজ। পুরনো গোদাম, নদীর ধারে। লোকটা যেতে যেতে বলল, সাপ শুদ্রা করো সব। আর একটা কথা, সাক্ষী যেই ছেলেটা রিপোর্ট করেছে তাকে চুপ করাতে না পারলে তোমাকেই কেটে ফেলা হবে। সন্ধ্যায় থানায় এসে বিলাল জানালো, আমাকে হুমকি দেওয়া হয়েছে। গেটের গায়ে চক দিয়ে লেখা ছিল, চুপ থাকো। আরিফ মালিক চোখ শক্ত করলেন, তোমাকে সেফ হাউসে নেওয়া হবে। দুজন প্লেন ক্লোথস কনস্টেবল থাকবে। তুমি ভয় পাবে না, কিন্তু বাইরে কারো সঙ্গে যোগাযোগ সীমিত থাকবে। রাত গভীর হলে আরিফের টিম গলির 3টে সিসিটিভি ক্যামেরার ফুটেজ জোগাড় করল। এক ফুটেজে ভরে কালো পলিথিন কাঁধে নিয়ে এক যুবক ঢুকছে, মুখে মাস্ক, কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ। আরেক ফুটেজে দেখা গেল মাঝে মধ্যে দূরে এক কালো গাড়ি থামে। দরজা খুলতেই হালকা ধোয়া আর কেমিক্যালের মতো গন্ধে পাশের পাহারাদার নাক চেপে ধরে। আরিফ ফ্রেম থামিয়ে বললেন, এই গাড়িটা নম্বর ট্রেস করো। রেজিস্ট্রেশন সুযুক্ত লজিস্টিক, সুরজ ট্রেডিং। নাম শুনতে বৈধ, কিন্তু থাকতে পারে সেল কোম্পানি। পরদিন ভোরে রেইড হলো শহরের প্রান্তে এক ভাঙা গোদামে। দরজা খোলা, ভেতরে পচা গন্ধ, ছেঁড়া কালো বস্তা, মরচে ধরা টেবিল। টেবিলের ড্রয়ারে পাওয়া গেল একখানা খাতা, কোড নামে লিখা হিসেব। ডান পাশের টুকটাক নাম, কিছু কিছু নামের পাশে লাল কালি দিয়ে ক্রস। আরিফ বইটা তুলতেই গলায় কাটা বিঁধল। এগুলো নিখোঁজ মানুষের নামের সাথে মিলিয়ে রাখো। ডেটাবেস খুলে বসে অফিসাররা। দেখা গেল গত কয়েক মাসে আশপাশের জেলা থেকে হারিয়ে যাওয়া অন্তত 10 জনের নাম খাতার কোডের সঙ্গে মিলে যাচ্ছে। খবরটা চাপা রাখার চেষ্টা করেও গলির বাতাসে আবার আরেক কানাখুশার। এটা তো শুধু কোফতার ব্যাপার না, বড় কিছু। কেউ বলল অঙ্গ ব্যবসা সিন্ডিকেট। মানুষের মুখ কেমন দ্রুত বদলে যায়। কাল যারা মমতাজ বেগমকে অপরাধী বলছিল, আজ তাদের কেউ কেউ ফিসফিসি বলে হয়তো তাকে ফাঁসানো হয়েছে। রাতে বাড়ি ফিরে আরমান আঁকতে বসে একটা মাসলে ছবি, চারপাশে হলুদ সিলট্যাপ, দূরে পুলিশ ভ্যান। আকাশে ছোট করে লিখতে সত্য আঁকা দেখে মমতাজ বেগমের বুক কেঁপে উঠল। তিনি ছেলের মাথায় হাত রাখলেন, আমরা হার মানব না বেটা। সেই রাতেই ডিএসপি অফিসে জরুরি বৈঠক। আরিফ মালিক বোর্ডে টাঙ্গানো মানচিত্রে লালপিন গেথে বললেন, লজিস্টিক কোম্পানির কাগজপত্র নকল, কালো গাড়ির যাতায়াত প্রতি 15 দিনে পরপর, পরে সাইকেল 2 দিন পর। আমরা চোখ পয়েন্ট বসাবো। আর জাওয়াতকে লিফট করার আগেই তার নেটওয়ার্কে ঢুকতে হবে। এক অফিসার জিজ্ঞেস করল, ম্যাডাম, মানে আম্মাজি মমতাজ বেগম, জনগণ তো ওনাকে নিয়ে ক্ষেপে আছে। আরিফ মালিক থমকে বললেন, ওনার চোখের ভাষা আমি বুঝেছি। ওনাকে ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রমাণ চাই। কাল সকালে ওনাকে অব্লিগেটরি রিপোর্টিংয়ে ছেড়ে দেব। তবে পুলিশ প্রোটেকশন থাকবে। সোশ্যাল মিডিয়া অপপ্রচার রুখতে সাইবার উইং কাজ করবে। বাইরে হালকা বৃষ্টি শুরু হলো। বিলালকে সেফ হাউসে নিয়ে যাওয়া হলো। দরজা লাগিয়ে কনস্টেবল বলল, দরজা কেউ খটখটালে খুলবেন না, আমাদের কলেই খুলবেন। বিলাল খাটে বসে জানালার দিকে তাকিয়ে রইল। দূরে আজানের সুর ভেসে আসছে। সে মনে মনে বলল, যেই হোক, যত বড়ই হোক, সত্যটা বের করব আমরা। আর শহরের অন্য প্রান্তে নদীর ধারে কাছের আরেকটা অন্ধকার ঘরে জাওয়াত সিগারেট নিভিয়ে দুচোখ কুচকে ফিসফিস করল, আগামী টিপে সব শেষ করব। প্রমাণ ও সাক্ষীয়। টেবিলের ওপর রাখা ফোনটা কেঁপে উঠল। অচেনা নম্বর থেকে একটাই মেসেজ, রুট বদলাও, নজরদারি করা হচ্ছে, ভুল করলে কেটে ফেলা হবে। জাওয়াদের কপালে ঘাম জমল। ঘরের বাতাস হঠাৎ ভারী লাগতে শুরু করল, যেন অদৃশ্য কোনো দেয়াল তাকে ঘিরে ফেলছে। পরের ভোরটা ফয়সালাবাদের আকাশে ধূসর কুয়াশা নামিয়ে এলো। ডিএসপি আরিফ মালিক রাতভর বোর্ডে পিন গেথে যে রুট ম্যাপ এঁকেছিলেন, সেটা এখন বাস্তব অভিযানে বদলাতে হবে। লজিস্টিক কোম্পানির ভুয়া কাগজ, কালো গাড়ির 15 দিন পরপর যাতায়াত, আর নদীর ধারের পুরনো গোদামের টুকরো টুকরো সূত্র, সব মিলিয়ে আজকের দিনটাই চোখ পয়েন্টের দিন। সকালেই মমতাজ বেগম থানায় উপস্থিত হলেন বাধ্যতামূলক রিপোর্টিংয়ের জন্য। চোখ লাল, কিন্তু মাথা উঁচু। আরিফ মালিক নরম গলায় বললেন,
আম্মা, আপনি ভয় পাবেন না, আপনাকে আমরা প্রোটেকশন দিচ্ছি। আপনি ভুক্তভোগী, অপরাধী নন, এটা প্রমাণ করাই এখন আমাদের কাজ। পাশে দাঁড়িয়ে থাকা আরমান মুঠো পাকিয়ে মাথা নাড়ল। বাইরে কিছু লোক মোবাইলে ভিডিও করছিল, কেউ কেউ কটূক্তিও ছুড়ে দিল। মানুষের কোফতা! কনস্টেবলরা দ্রুত হেসেল করিডর দিয়ে মা ছেলেকে বের করে দিল। ওদিকে বিলালকে সেফ হাউসে নিয়ে গিয়ে দুজন সাদা পোশাক পুলিশ পাহারা দিচ্ছে। ছোট্ট ঘরে মাদুর, টেবিল, বিদ্যুৎ ব্যাকআপ হিসেবে একটা ইনভার্টার। ধুয়া সকালে এসে বিলালে হাতে ছোট্ট তসবি ধরিয়ে দিয়ে বলল, নড়াচড়া কম করো, আরিফ সাব যা বলবেন তাই করবে, আজ বড় কিছু হতে পারে। বিকেলে শহরের 4টি পয়েন্টে নীরবে বসানো হলো পুলিশ টিম। টোল প্লাজা, বাইপাস ব্রিজ, একটা সার্ভিস রোড আর নদীর ধারের ফাঁকা মোড়। ওয়্যারলেসে আরিফের ঠান্ডা নির্দেশনা। টার্গেট গাড়ি, কালো সেডান, নম্বর প্লেট আমরা জানি, তবে প্লেট বদলানো থাকতে পারে। আর এই ভ্রুকুচকে রিপোর্ট পড়লেন। নমুনাগুলোর কিছুতে মানব উৎপত্তির টিস্যু চিহ্ন পাওয়া গেছে। বুকের ভিতরটা ঠক করে উঠল। তিনি জানেন এই খবর বাইরে গেলে আগুনের মতো ছড়াবে। তবু আইন অনুযায়ী মিডিয়া ব্রিফিং দিতে হলো। কিছু নমুনায় অনিয়মের প্রাথমিক ইঙ্গিত আছে, তদন্ত চলছে, কেউ হাতে আইন তুলে নেবেন না। কিন্তু মিডিয়া শিরোনাম বানানো, ফয়সালাবাদে কোফতায় মানব টিস্যু সন্দেহ। গলি মহলায় হইচুই পড়ে গেল। দোকানের সামনে সিল দেখে কেউ থুথু ফেলল, কেউ গালি দিল। স্কুল থেকে ফেরার পথে আরমান শুনল, ওই যে মানুষ কোফতাওয়ালার ছেলে। বুকের ভিতরে আগুন ধুকতে লাগল। বাড়ি ফিরে এসে চুপচাপ মেঝেতে বসে রইল মমতাজ বেগম। মাথায় হাত রেখে ফিসফিস করলেন, সাব, আমাদের ইজ্জত ফিরিয়ে দাও। এদিকে জাবাত শহরের এক জরাজীর্ণ বাড়িতে কুকড়ে বসে টিভি দেখছিল। ঠোঁটের এসে ফিসফিস করল, চমৎকার, পুলিশ এখন ওই মহিলাকে নিয়ে ব্যস্ত। ঠিক তখনই দরজায় ঠকঠক শব্দ ঢুকল। এক পেশাগহল লোক দুচোখে বরফের মতো শীতলতা নিচু স্বরে বলল, তুমি খুব ঢিলে ঢালা কাজ করেছ। জাবাত শহর গরম হয়ে গেছে। যারা তোমাকে টাকা দেয় তারা চায় কোনো প্রমাণ যেন না থাকে। যা ওদের গলার স্বর শুকিয়ে গেল। লোকটা টেবিলে একটা খাম রাখল। ভিতরে ছিল গাড়ির একটি চাবি আর একটা কাগজ। পুরনো গোদাম, নদীর ধারে। লোকটা যেতে যেতে বলল, সাপ শুদ্রা করো সব। আর একটা কথা, সাক্ষী যেই ছেলেটা রিপোর্ট করেছে তাকে চুপ করাতে না পারলে তোমাকেই কেটে ফেলা হবে। সন্ধ্যায় থানায় এসে বিলাল জানালো, আমাকে হুমকি দেওয়া হয়েছে। গেটের গায়ে চক দিয়ে লিখা ছিল, চুপ থাকো। আরিফ মালিক চোখ শক্ত করলেন, তোমাকে সেফ হাউসে নেওয়া হবে। দুজন প্লেন ক্লোথস কনস্টেবল থাকবে, তুমি ভয় পাবে না, কিন্তু বাইরে কারোর সঙ্গে যোগাযোগ সীমিত থাকবে। রাত গভীর হলে আরিফের টিম গলির 3টে সিসিটিভি ক্যামেরার ফুটেজ জোগাড় করল। এক ফুটেজে ভরে কালো পলিথিন কাঁধে নিয়ে এক যুবক ঢুকছে, মুখে মাস্ক, কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ। আরেক ফুটেজে দেখা গেল মাঝে মধ্যে দূরে এক কালো গাড়ি থামে। দরজা খুলতেই হালকা ধোয়া আর কেমিক্যালের মতো গন্ধে পাশের পাহারাদার নাক চেপে ধরে। আরিফ ফ্রেম থামিয়ে বললেন, এই গাড়িটা নম্বর ট্রেস করো। রেজিস্ট্রেশন সুযুক্ত লজিস্টিক, সুরজ ট্রেডিং, নাম শুনতে বৈধ, কিন্তু থাকতে পারে সেল কোম্পানি। পরদিন ভোরে রেইড হলো শহরের প্রান্তে এক ভাঙা গোদামে। দরজা খোলা, ভেতরে পচা গন্ধ, ছেঁড়া কালো বস্তা, মরচে ধরা টেবিল। টেবিলের ড্রয়ারে পাওয়া গেল একখানা খাতা, কোড নামে লিখা হিসেব। ডান পাশের টুকটাক নাম, কিছু কিছু নামের পাশে লাল কালি দিয়ে ক্রস। আরিফ বইটা তুলতেই গলায় কাটা বিঁধল। এগুলো নিখোঁজ মানুষের নামের সাথে মিলিয়ে রাখো। ডেটাবেস খুলে বসে অফিসাররা। দেখা গেল গত কয়েক মাসে আশপাশের জেলা থেকে হারিয়ে যাওয়া অন্তত 10 জনের নাম খাতার কোডের সঙ্গে মিলে যাচ্ছে। খবরটা চাপা রাখার চেষ্টা করেও গলির বাতাসে আবার আরেক কানাঘুষার। এটা তো শুধু কোফতার ব্যাপার না, বড় কিছু। কেউ বলল অঙ্গ ব্যবসা সিন্ডিকেট। মানুষের মুখ কেমন দ্রুত বদলে যায়। কাল যারা মমতাজ বেগমকে অপরাধী বলছিল, আজ তাদের কেউ কেউ ফিসফিসি বলে হয়তো তাকে ফাঁসানো হয়েছে। রাতে বাড়ি ফিরে আরমান আঁকতে বসে একটা মাসলে ছবি, চারপাশে হলুদ সিলট্যাপ, দূরে পুলিশ ভ্যান, আকাশে ছোট করে লিখতে সত্য আঁকা দেখে মমতাজ বেগমের বুক কেঁপে উঠল। তিনি ছেলের মাথায় হাত রাখলেন, আমরা হার মানব না বেটা। সেই রাতেই ডিএসপি অফিসে জরুরি বৈঠক। আরিফ মালিক বোর্ডে টাঙ্গানো মানচিত্রে লালপিন গেথে বললেন, লজিস্টিক কোম্পানির কাগজপত্র নকল, কালো গাড়ির যাতায়াত প্রতি 15 দিনে পরপর, পরে সাইকেল 2 দিন পর। আমরা চোখ পয়েন্ট বসাবো, আর জাওয়াতকে লিফট করার আগেই তার নেটওয়ার্কে ঢুকতে হবে। এক অফিসার জিজ্ঞেস করল, ম্যাডাম, মানে আম্মাজি মমতাজ বেগম, জনগণ তো ওনাকে নিয়ে ক্ষেপে আছে। আরিফ মালিক থমকে বললেন, ওনার চোখের ভাষা আমি বুঝেছি, ওনাকে ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রমাণ চাই। কাল সকালে ওনাকে অব্লিগেটরি রিপোর্টিংয়ে ছেড়ে দেব, তবে পুলিশ প্রোটেকশন থাকবে। সোশ্যাল মিডিয়া অপপ্রচার রুখতে সাইবার উইং কাজ করবে। বাইরে হালকা বৃষ্টি শুরু হলো। বিলালকে সেফ হাউসে নিয়ে যাওয়া হলো। দরজা লাগিয়ে কনস্টেবল বলল, দরজা কেউ খটখটালে খুলবেন না, আমাদের কলেই খুলবেন। বিলাল খাটে বসে জানালার দিকে তাকিয়ে রইল। দূরে আজানের সুর ভেসে আসছে। সে মনে মনে বলল, যেই হোক, যত বড়ই হোক, সত্যটা বের করব আমরা।
আর শহরের অন্য প্রান্তে নদীর ধারে কাছের আরেকটা অন্ধকার ঘরে জাওয়াত সিগারেট নিভিয়ে দুচোখ কুচকে ফিসফিস করল, আগামী টিপে সব শেষ করব। প্রমাণ ও সাক্ষীয়। টেবিলের ওপর রাখা ফোনটা কেঁপে উঠল। অচেনা নম্বর থেকে একটাই মেসেজ, রুট বদলাও, নজরদারি করা হচ্ছে, ভুল করলে কেটে ফেলা হবে। জাওয়াদের কপালে ঘাম জমল। ঘরের বাতাস হঠাৎ ভারী লাগতে শুরু করল, যেন অদৃশ্য কোনো দেয়াল তাকে ঘিরে ফেলছে। পরের ভোরটা ফয়সালাবাদের আকাশে ধূসর কুয়াশা নামিয়ে এলো। ডিএসপি আরিফ মালিক রাতভর বোর্ডে পিন গেথে যে রুট ম্যাপ এঁকেছিলেন, সেটা এখন বাস্তব অভিযানে বদলাতে হবে। লজিস্টিক কোম্পানির ভুয়া কাগজ, কালো গাড়ির 15 দিন পরপর যাতায়াত, আর নদীর ধারের পুরনো গোদামের টুকরো টুকরো সূত্র, সব মিলিয়ে আজকের দিনটাই চোখ পয়েন্টের দিন। সকালেই মমতাজ বেগম থানায় উপস্থিত হলেন বাধ্যতামূলক রিপোর্টিংয়ের জন্য। চোখ লাল, কিন্তু মাথা উঁচু। আরিফ মালিক নরম গলায় বললেন, আম্মা, আপনি ভয় পাবেন না, আপনাকে আমরা প্রোটেকশন দিচ্ছি। আপনি ভুক্তভোগী, অপরাধী নন, এটা প্রমাণ করাই এখন আমাদের কাজ। পাশে দাঁড়িয়ে থাকা আরমান মুঠো পাকিয়ে মাথা নাড়ল। বাইরে কিছু লোক মোবাইলে ভিডিও করছিল, কেউ কেউ কটূক্তিও ছুড়ে দিল। মানুষের কুফতা। কনস্টেবলরা দ্রুত হেসেল করিডর দিয়ে মা ছেলেকে বের করে দিল। ওদিকে বিলালকে সেফ হাউসে নিয়ে গিয়ে দুজন সাদা পোশাক পুলিশ পাহারা দিচ্ছে। ছোট্ট ঘরে মাদুর, টেবিল, বিদ্যুৎ ব্যাকআপ হিসেবে একটা ইনভার্টার। ধুয়া সকালে এসে বিলালে হাতে ছোট্ট তসবি ধরিয়ে দিয়ে বলল, নড়াচড়া কম করো, আরিফ সাব যা বলবেন তাই করবে, আজ বড় কিছু হতে পারে। বিকেলে শহরের 4টি পয়েন্টে নীরবে বসানো হলো পুলিশ টিম। টোল প্লাজা, বাইপাস ব্রিজ, একটা সার্ভিস রোড আর নদীর ধারের ফাঁকা মোড়। ওয়্যারলেসে আরিফের ঠান্ডা নির্দেশনা, টার্গেট গাড়ি, কালো সেডান, নম্বর প্লেট আমরা জানি, তবে প্লেট বদলানো থাকতে পারে। ড্রাইভার 2 জন পর্যন্ত, এঙ্গেজ সিগন্যাল দেয়া পর্যন্ত এগোবে না, জনসাধারণের নিরাপত্তা আগে। সূর্য ডোবার সাথে সাথে বাইপাস ব্রিজের দূর থেকে কালো একটা গাড়ি ঢুকতে দেখা গেল। হেডলাইট নিচু, গতিও অস্বাভাবিক। পন্টনের কাছে পৌঁছাতেই গাড়িটা হঠাৎ গতি কমিয়ে ডানে বামে তাকালো, যেন বাতাসে সন্দেহের গন্ধ পেয়েছে। টিম 2 ওয়্যারলেসে ফিসফিস করল, টার্গেট এন্ড সাইট। ঠিক সেই সময় সেফ হাউসে এক মুহূর্তে বিদ্যুৎ নিভে গেল। জানালার বাইরে কারো জুতো ঘষার শব্দ, দরজায় 2 বার টোকা, খুব হালকা। পাহারাদার কনস্টেবল কানে হাত তুলে ইশারা করল, চুপ। পরের মুহূর্তেই জানালার গ্রিল দিয়ে কারো কণ্ঠস্বর ফিসফিসে ঢুকে এলো, চুপ না থাকলে শেষ। বিলালের বুক ধরফর করতে লাগল। ইনভার্টারের ক্ষীণ আলো জ্বলতেই ছায়া দেখা গেল, 2 জন, একজনের হাতে চকচকে কিছু, ছুরি। বাইপাসে কালো গাড়িটা হঠাৎ গাছ চেপে দিল। আরিফ মালিক তৎক্ষণাৎ বলে উঠলেন, ব্লকেড, রোল আউট। 2 দিকে লুকিয়ে থাকা পেট্রোল কার একসাথে র্যাম্প নামিয়ে দিল। কালো গাড়ি বাঁয়ে কাটতে গিয়েই ব্যারিকেড ছুঁয়ে ধাক্কা খেল, আবারও বেরিয়ে যাওয়ার চেষ্টা। টায়ার শট, কন্ট্রোলড। সম্ভাব্য গুলির শব্দে রাত কেঁপে গেল। পেছনের চাকা ফেটে স্পার্ক তুলে গাড়িটা পাশে কাত হয়ে থেমে গেল। সেফ হাউসে প্রথম হামলাকারী দরজার চেন কাটতেই কনস্টেবল ঝাঁপিয়ে পড়ল, ঠাস করে লাঠির আঘাত। দ্বিতীয় লোকটা বিলালকে চেপে ধরতে গিয়ে টেবিলে আছড়ে পড়ল। বিলাল নিজেই পুলিশ ট্রেনিংয়ে শেখা বেসিক পাম হিল স্ট্রাইক মেরে ছুরিধারির কবজি স্লিপ করাল। কাঁচের জানালা ভেঙে বাইরে বেরোতে গিয়ে তার হাত রক্তে ভিজে গেল, তবুও সে দৌড়ে উঠোনে বেরিয়ে গেটের দিকে ছুটল। বাইরে থেকে ব্যাকআপের সাইরেন বাজতেই হামলাকারীরা দৌড়ে পালাল। পাশের গলির অন্ধকারে মিলিয়ে যেতে লাগল তাদের ছায়া। পাহারাদার চিৎকার করল, সার্চ, ব্লক দ্য লাইন। বাইপাসে মিনহোয়েল 2 জন সন্দেহভাজন হাত তুলে নামতেই টিম তাদের নিস্তেজ করে হাতকর পড়াল। ট্রাঙ্ক খুলতেই সবাই নাক চেপে ধরল। একটা বড় কুলার বক্স, টেপে মোড়া, ভেতরে ফরমালিনের তীব্র বান্ধ, বরফের নিচে প্লাস্টিক প্যাকেট। আরিফ দাঁত চেপে বললেন, ফরেন্সিক ইউনিট, অনসাইট, সিল করো। পাশেই ফুটেজ তুলল ডকুমেন্টেশন টিম। সমস্ত প্রোটোকল মানে আরিফ নরম গলায় নিজের টিমকে বললেন, মিডিয়া দূরে রেখো, এই মুহূর্তে কোনো লিক চলবে না। সেফ হাউস থেকে বিলালকে অ্যাম্বুলেন্সে তোলা হলো। হাতে ব্যান্ডেজ, চোখে আতঙ্ক, কিন্তু কণ্ঠে স্থিরতা। স্যার, ওরা বলছিল গোদাম নদীর ধারে, শব্দটা স্পষ্ট শুনেছে। আরিফ মাথা নাড়লেন, আমরা রুট জানি, আজ রাতটা তুমি সেফ, তুমি বেঁচে থাকলেই সত্য বাঁচবে। রাত 12টার দিকে থানার ইন্টারোগেশন রুমে ধরা 2 জনকে বসে জেরা শুরু হলো। একজন গলা শুকিয়ে বলল, আমরা শুধু চালক স্যার, প্যাকেট আমরা বানাইনি, গোদাম থেকেই রেডি আসে। আরিফ ঠান্ডা সুরে জিজ্ঞেস করলেন, গোদাম কোথায়, কে দেয়? দীর্ঘ নীরবতা শেষে একজন ফিসফিস করল, পুরনো ড্রাইডকের পাশে, নামধাম আমরা জানি না, মাসে 2 বার কালো গাড়ি বদলায়। একই সময় সাইবার উইং ট্রেস করল সেল কোম্পানির অ্যাকাউন্ট থেকে অদলবদল হওয়া টাকা, ভুয়া নামে রেজিস্টার্ড, কিন্তু রিসিপিয়েন্ট আইডিগুলো ঘুরে ফিরে কয়েকটা স্থির হাবেই যায়, সুরজ ট্রেডিং, নবাবপাড়া, গোদাম আর নদীর ধারের পুরনো পোর্ট শেড। নিখোঁজ মানুষের তালিকার সাথে গোদামের খাতার কোড নামগুলোর মিল দেখে তদন্ত কক্ষে এক নিস্তব্ধ আতঙ্ক নেমে এলো। কেউ একজন ফিসফিস করে বলল, এটা শুধু মাংস নয়, এটা অঙ্গ ব্যবসার রুট। এদিকে মমতাজ বেগমের মহল্লায় বাতাস এখনও কাটার মতো। বাড়ির গেটের গ্রিলে কেউ চক দিয়ে লিখে গেছে, খনি। রাতের অন্ধকারে কনস্টেবল এসে তা মুছে দিলেও সকাল হলে আবার কেউ না কেউ লিখে যায়। আরমান গেটের কাছে দাঁড়িয়ে থেকে থমথমে গলায় বলল, আমি যদি প্রমাণ নষ্ট করে দেয়? মমতাজ নিঃশ্বাস টেনে বললেন, প্রমাণের রশি আল্লাহর হাতে ছেড়ে যাবে না। ডিএসপি অফিসের ওয়ার রুমে চূড়ান্ত ব্রিফিং। আরিফ মানচিত্র লাল মার্কার টেনে বললেন,
পুরনো ড্রাইডক, রিভার ফ্রন্ট, এখানেই পরে সাজানো হয়। আজ রাতেই সার্চ অপারেশন, ফায়ার সেফটি, অ্যাম্বুলেন্স, বডি ওয়ান ক্যাম্প সব রেডি থাকবে। সবার মাথায় রাখবে, ওরা প্রমাণ ধ্বংস করতে পারে। টাইমার, ট্র্যাপ, সবকিছুর সম্ভাবনা। দলের কারো কণ্ঠ কেঁপে উঠল। স্যার, যদি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ থাকে? আরিফ থুক কণ্ঠে বললেন, প্রথম ইউনিট ইওডি যাবে। আমরা ভেতরে যাওয়ার আগে ঘর শ্বাস নেবে, তারপরই অগ্রসর হব। সন্ধ্যার পরকিকে নদীর ধারে কুয়াশা ঘনীভূত। পুরনো শেডের টিনের গায়ে মরছে, ভিতরে অন্ধকার। দূর থেকে ছোট্ট একটি ট্রলার নোঙর ফেলল। ট্রলারের ডেকে দাঁড়িয়ে সিগারেট ধরালো জাওয়াত। চোখে উদ্বেগ, ঠোঁটে তাজ ছিল। তার পাশে ভারী গলার এক ব্যক্তি ফিসফিস করে বলল, পুলিশ রুট বুঝে গেছে। আজ রাতে পরিষ্কার না করলে কাল আমাদের নাম চলে আসবে। ওপরের টেবিলে জাওয়াজের হাত কাঁপল। প্রমাণ। লোকটা ছোট্ট ধাতব বাক্স দেখালো। টাইমার, 5 মিনিট ঢুকেছে, বেরিয়ে যাও। জাওয়াত ঘিরল কঠিন লালা। সে জানে, এই খেলার দাবায় সে কেবল একটা গুটি। রাত 2টার পরে অপারেশন শুরু। ইওডি ইউনিট আগে ঢুকে মেটাল স্ক্যানারে টোকা দিতেই এক কোণে ক্ষীণ বিপ বাজল। আরিফ হাত তুলে ইশারা দিলেন, ওখানে ডিভাইস। ডিজার্ম ধীরে। ততক্ষণে অন্য দিক দিয়ে শোনা গেল সাবধানী করা নাড়ার মতো শব্দ। কেউ ভিতরে নড়াচড়া করছে। টিম 3 পিছনে দরজায় জায়গা নিল। ঘড়ির কাঁটা যেন ধীর। বাইরে দাঁড়িয়ে আছে ফায়ার টেন্ডের অ্যাম্বুলেন্স। ভিতরে শুধু বুটের নরম শব্দ আর ওয়্যারলেসের ফিসফাস। ঠিক এমন সময় সেফ হাউসে বিলাল দরজার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে দুয়াকে মেসেজ করল, আজ শেষ হবে? দুয়া রিপ্লাই দিল, শেষ না, শুরু। ন্যায় বিচারের শুরু। শেডের ভিতরে প্রথম বাক্স খুলতেই নাকে আছড়ে ধরল ফরমেলিনের তীব্র গন্ধ। বরফ, প্লাস্টিক, ল্যাবহেড সিল, সব নিয়ম মেনে অমানবিক কায়দা। আরিফের চোখ শক্ত হয়ে গেল। হঠাৎই শেডের দক্ষিণ দেয়াল থেকে ক্লিক, ক্ষুদ্র এক আওয়াজ। ইওডি অফিসার চেঁচিয়ে উঠল, টাইমার অন, ইব্যাক, এখনই! আরিফ গর্জে উঠলেন, সবাই আউট, আউট, দৌড়! ধাক্কা, দরজা ঠিক বাইরে, পা দিয়েই পিছনে ধূপ করে বিস্ফোরণ। আগুন লকলকে উঠে গেল। টিনের ছাদ উড়ে গিয়ে রাতের আকাশে ঝলসে উঠল আগুনের ফুলকি। কয়েকজন কনস্টেবল মাটিতে পড়ে গেল। একজনের কাঁধ ঝলসে গেল। আরিফ নিজে তাকে টেনে বাইরে আনলেন। ফায়ার টেন্ডারও সাথে সাথে পানির জেট ছেড়ে দিল। শেডের ভিতরে যে প্রমাণের পাহাড় ছিল, তার বড় অংশ আগুনে লীন হয়ে গেল। আরিফ দাঁত কামড়ে শুধু একটাই কথা বললেন, ওরা প্রস্তুত ছিল। অগ্নিকাণ্ডের খবর মিডিয়ায় পৌঁছাতেই চ্যানেলগুলো চিৎকার করে উঠল, পুলিশের অভিযানে বিস্ফোরণ, প্রমাণ নষ্ট। সোশ্যাল ফিডে 2 ভাগ। কেউ বলছে পুলিশের ব্যর্থতা, কেউ বলছে সিন্ডিকেটের নৃশংসতা। মমতাজ বেগম টিভির সামনে বসে দুহাত জড়িয়ে শুধু বললেন, হে আল্লাহ, আমাদের উপর দয়া করো। একই রাতে নদীর ঘাটের ঝোপের আড়াল থেকে দূরে সরে যাচ্ছিল জাওয়াদের ট্রলার। আগুনের লেলিহান শিখা তার চোখে প্রতিফলিত। পাশে দাঁড়ানো ভারী গলার লোকটা বলল, তুমি দেরি করেছিলে, তবুও ভাগ্য ভালো। প্রধান প্রমাণ গেল, এখন শুধু ওই ছেলে বিলাল বেঁচে আছে। আর তোমার কম দামে মাংস, ওটাই নাকি পুলিশের হাত ধরে কেস টিকিয়ে রেখেছে। জাওয়াত কাপা গলায় বলল, ওকে ওকে সরিয়ে ফেলব। লোকটা ঠান্ডা চোখে উত্তর দিল, চেষ্টা করো, তবে মনে রেখো, ব্যর্থ হলে তোমাকেই সরাতে হবে। ভোরের দিকে আগুন নিভল। ভাঙা টিন, পুড়ে যাওয়া বাক্স আর কয়েকটা অক্ষত সিল্ড প্যাকেট। ফায়ারলাইন পেরিয়ে ফরেন্সিক দল যেগুলো উদ্ধার করতে পারল সেগুলোই এখন প্রাণ। আরিফ মলিক পোড়া শেডের সামনে ধুলোমাখা মুখে ফিসফিস করে বললেন, ওরা আগুন জ্বালিয়েছে, কিন্তু ছাইও গল্প থাকে। সেই গল্পটাই আমরা পড়ব। সকালে প্রেস ব্রিফিংয়ে সংযত কণ্ঠে তিনি বললেন, বিস্ফোরণে আমরা ক্ষতিগ্রস্ত, তবে কিছু ক্রিটিক্যাল প্রমাণ উদ্ধার হয়েছে। 2 জন সন্দেহভাজন গ্রেফতার। তদন্ত আন্তজেলা পর্যায়ে বিস্তৃত। কোনো নিরপরাধকে হয়রানি না করতে অনুরোধ করছি। এক সাংবাদিক চেঁচিয়ে উঠল, মমতাজ বেগম! আরিফ জবাব দিলেন, তিনি আমাদের সাক্ষী, সন্দেহভাজন নন। এই বার্তা স্পষ্ট রাখুন। মহল্লায় খবর পৌঁছাতেই কটূক্তির সুর খানিকটা নরম হল। রুকসানা আপা দরজায় এসে বললেন, আপা, সাহস রাখেন, ইনশাল্লাহ নাম সাফ হবে। আরমানের চোখে জল টলমল করল। দীর্ঘদিন পরে প্রথমবারের মতো সে একটা ছোট্ট হাসি দিল। রাত নামার আগে আরিফের টেবিলে এসে পড়ল 2টি নতুন সূত্র। কালো গাড়ির জিপিএস ঘোস্ট মডিউলে লুকানো ব্যাকআপ লগ, আর গোদামের খাতার কোডের পাশে কয়েকটি অক্ষর, AW। সাইবার উইং বলল, ইনিশিয়াল, প্রবাবলি ফান্ডারের। ট্রেইল সুরাবাদ মুলতান পর্যন্ত যায়। আরিফ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, খেলা বড়। জাওয়াত কেবল পিয়ন, উপরে বসে আছে কেউ,
যে আগুন জ্বালিয়ে ছাই দেখেও হাসে। এখানে সিদ্ধান্ত, জাওয়াদকে আজ রাতে ধরতে হবে। আরিপাটা ফোন, স্টিং অপারেশন, ডিক ক্রেতা সব একসাথে সাজানো হলো। আরিফ মলিক শেষ নির্দেশ দিলেন, কেউ গুলি চালাবে না, যতক্ষণ না বাধ্য হচ্ছে। জাওয়াদকে অ্যালাইভ চাই। ওর মুখ থেকেই আমরা উপরে পৌঁছব। শহরের বাতাসে তখনও পোড়া টিনের গন্ধ। মসজিদের মিনার থেকে ঈশার আজান উঠতেই মমতাজ বেগম মাথায় ওড়না টেনে দোয়া করলেন, হক যেন জিতে যায়। দূরে সাইরেনের ক্ষীণ শব্দ, নদী তীরে ঘন কুয়াশা, আর গলির মোড়ে 4 জন সাদা পোশাক। সবাই অপেক্ষা করছে একটাই মুহূর্তের, যখন জাওয়াদ অন্ধকার ভেদ করে ভুল করবে, আর সেই ভুলটাই হবে সত্যের দরজা খোলার চাবি। রাতের অন্ধকারে বিশেষ টিম প্রস্তুত ছিল। পুরনো সেতুর কাছে আড়ালে বসানো হলো ডিক ক্রেতা। ঠিক মধ্যরাত পেরোতেই খবর এলো, জাওয়াদ আসছে। কালো শার্ট, মাথায় টুপি, হাতে কালো ব্যাগ। দূর থেকে দেখে বোঝাই যাচ্ছিল ভিতরে ভারী কিছু আছে। সে মোড় ঘুরতেই হঠাৎ চারদিক থেকে কনস্টেবল ঝাঁপিয়ে পড়ল। জাওয়াদ প্রথমেই পালাতে চাইল, কিন্তু পেছন থেকে এক অফিসার তার পা টেনে ধরতেই মাটিতে লুটিয়ে পড়ল। ব্যাগ খুলতেই দেখা গেল রক্তে ভিজা কাপড় আর কেমিক্যাল ভরা বোতল। ডিএসপি আরিফ মলিক এগিয়ে এসে বললেন, খেলাটা শেষ। জাওয়াদ, এখন সত্য বলো। প্রথমে জাওয়াদ কিছুই বলল না, কিন্তু থানায় নিয়ে জিজ্ঞাসাবাঞ্চ ঘরে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখার পর ভেঙে পড়ল। সে স্বীকার করল, তার পেছনে আছে বিশাল একটা সিন্ডিকেট, যারা নিখোঁজ মানুষদের ধরে এনে অঙ্গ কেকে বিক্রি করত। বাকি দেহাংশ ফরমেলিনে ভিজিয়ে কম দামে সরবরাহ করা হতো শহরের কিছু দোকানে, যাতে কেউ সহজে বুঝতে না পারে। মমতাজ বেগমকে টার্গেট করা হয়েছিল কেবল একটি সহজ আড়াল। আরিফ মলিক রিপোর্ট সাজিয়ে দিলেন। ফরেন্সিক টিম যে প্যাকেট বাঁচাতে পেরেছিল, তার ডিএনএ টেস্ট নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সঙ্গে মিলে গেল। মিডিয়ায় অফিসিয়ালি ঘোষণা হলো, মমতাজ বেগম নির্দোষ, তিনি ভুক্তভোগী। গলির মানুষ জন চুপসে গেল। যারা একদিন তাকে গালি দিয়েছিল, তারাই এসে বলল, আপা, মাফ করে দেন। মমতাজ বেগমের চোখে ভিজে উঠল। আমি শুধু চাই আর কোনো মা যেন এমন অপমান না পায়। আরমান বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকল। আজ তার আম্মির নাম পরিষ্কার হলো। অন্যদিকে বিলালকে অফিসিয়ালি ধন্যবাদ জানালো পুলিশ বিভাগ। তার বাহাদুরি পদক্ষেপে এই চক্রের আসল মুখোশ উন্মোচিত হল। ধোয়া পাশে দাঁড়িয়ে বলল, তুমি না থাকলে প্রমাণ চাপা পড়েই যেত। শেষে এক বড় আদালতের রায়। জাওয়াদ ও তার সিন্ডিকেটের মূল খেলোয়াড়দের যাবজ্জীবন কারাদণ্ড হল। বিচারকের কণ্ঠে উচ্চারিত হল, মানুষকে পশুর মাংস বানিয়ে বিক্রি করা ইসলামের দৃষ্টিতে যেমন হারাম, তেমনি মানবতার দৃষ্টিতেও ঘৃণ্য অপরাধ। ফয়সালাবাদের সেই গলিতে আবার জমে উঠল ভিড়। মমতাজ বেগমের দোকান নতুন সাইনবোর্ডে ঝলমল করছে, হালাল কোফতা হাউস। ভিতরে মায়ের চোখে নতুন আলো, ছেলের মুখে গর্বের হাসি, আর বাইরে বাতাসে ভেসে বেড়াচ্ছে একটাই বার্তা, সত্য যতই দেরি হোক, একদিন জয়ী হয়। আজকের ভয়ঙ্কর অথচ বাস্তব ঘটনার গল্প এখানেই শেষ। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, এই রকম অমানবিক অপরাধের বিরুদ্ধে সবসময় সজাগ থাকুন, আর সত্য জানার জন্য চোখ কান খোলা রাখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন আগামীতে আরও শিহরণ জাগালো গল্প মিস না করেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।